আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলবাসীদের জীবন রক্ষার আবেদন, হামাসের রকেট হামলা থেকে বাঁচতে সুপ্রিম কোর্টে আবেদন। লোহিত সাগরে মার্কিন উপস্থিতি বেড়েছে, তবুও ইসরায়েলি জাহাজে হামলা চলবে, ঘোষণা ইয়েমেনের। যৌথভাবে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলা করবে ইরান ও রাশিয়া। এদিকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অত্যাধুনিক অস্ত্র কৌশল ব্যবহার করছে ফিলিস্তিনি যোদ্ধারা। জানাবো এবার বন্দীদের মুক্তির দাবিতে প্রচণ্ড চাপ। বৈঠকে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গালিগালাজ করলেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। এবং সর্বশেষ জানাবো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। এবার পরাজয় বরণ করছে ইউরোপ সহ আমেরিকা এবং ন্যাটো। রাশিয়ার কাছে পরাজয়ের বড় ঝুঁকি দেখছে ইউক্রেন, জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তেল আবিববাসীদের জীবন রক্ষার আবেদন, হামাসের রকেট হামলা থেকে বাঁচাতে সুপ্রিম কোর্টে আবেদন। ইহুদিবাদী ইসরায়েলের কেন্দ্রীয় শহর তেল আবিবের অধিবাসীরা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলা থেকে প্রাণে বাঁচতে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছে। ওই আবেদনে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর রকেট মোকাবেলায় তাদের জীবন রক্ষার্থে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবস্থানে আল আকসা তুফান নামে অবিশ্বাস্য অভিযান শুরু করেছিল ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। ওই অভিযানে ইহুদিবাদী ইসরায়েলের সকল গর্ব ও অহংকার ধূলিসাৎ হয়েছে। ওই অপমানের তীব্র ক্ষত ও গ্লানি ঘোচাতে এবং প্রতিরোধে যোদ্ধাদের অভিযান থামাতে গাজার সকল ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়ে ইসরায়েল নির্বিচার বোমা বর্ষণ শুরু করে। পাল্টা রকেট হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারাও। ইসরায়েলি দৈনিক ইয়াদিওত আহরণও একটি প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ তেল আবিবের ইহুদিবাদী অধিবাসীরা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলা থেকে নিজেদের রক্ষা করার দাবি জানিয়ে তেল আবিব পৌরসভা সহ অভ্যন্তরীণ ফ্রন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছে। ইহুদিবাদী সেনারা গতকাল ঘোষণা করেছে 7 অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি অভ্যন্তরে 11,000 রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গতরাতেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইসরায়েলি সেনা সূত্র জানিয়েছে। এদিকে গত 24 ঘণ্টায় আরও 9 ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইহুদিবাদী সেনারা। আজও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক যান উল্টে গিয়ে আরও 1 ইসরায়েলি সেনা অফিসার মারা গেছে বলে জানানো হয়েছে। আর এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। ফিলিস্তিনি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ, লোহিত সাগরে মার্কিন উপস্থিতি বেড়েছে, তবুও ইসরায়েলি জাহাজে হামলা চলবে, ঘোষণা ইয়েমেনের। ইয়েমেনের প্রতিরোধ সংগঠন আনসারুল্লাহ আন্দোলন রাজনৈতিক কার্যালয়ের প্রভাবশালী সদস্য আলী আল কাহুম বলেছেন, লোহিত সাগরে মার্কিন সেনা মোতায়েন সত্ত্বেও ইসরায়েলি জাহাজে হামলা অব্যাহত থাকবে। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এই কাজ করে যাবে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই মন্তব্য করেছেন। আলী আল কাহুম আরও বলেছেন, যুক্তরাষ্ট্র লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে সৈন্য পাঠিয়ে শান্তিতে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, কথা ও কাজের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেন যে সমর্থন দিচ্ছে তাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হতবাক হয়ে গেছে। লোহিত সাগর ও বাব আল মানদবে ইয়েমেনিদের ব্যাপক অভিযানের কারণে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক জাহাজ চলাচলে ব্যবস্থাপনার প্রতি সমর্থনের অজুহাতে ইয়েমেন উপকূল প্রতিদিনই মার্কিন সেনা উপস্থিতি বাড়ানো হচ্ছে। তিনি বলেন, এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি মানে গোটা অঞ্চলে শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি হওয়া। এটা সবার জন্য বিপজ্জনক। ইয়েমেনের এই নেতা বলেন, ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাস বর্তমান জেরুজালেম হচ্ছে মুসলিম এবং আরব বিশ্বের প্রধান ইস্যু। এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। ফিলিস্তিনের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন। এছাড়া ইসরায়েলি একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী, সূত্র পার্স টুডে। যৌথভাবে একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলা করবে ইরান ও রাশিয়া। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া যৌথভাবে একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলায় সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দেশ দুটি গতকাল একটি যৌথ সমঝোতা স্বাক্ষর করেছে। চুক্তিতে সই করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এর আগে তারা দুজন বৈঠকে মিলিত হয়েছেন। চুক্তিতে সই করার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, একতরফা নির্বাচকমূলক পদক্ষেপের নেতিবাচক ফলাফল মোকাবেলা এবং এর ক্ষতি কাটিয়ে ওঠার ব্যবস্থা
করা হবে এই চুক্তির অন্যতম লক্ষ্য। আমেরিকা ও তার মিত্ররা যেসব অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে সেগুলোর প্রভাব এড়ানোর ক্ষেত্রে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেছেন ল্যাভরভ। ইরান এবং রাশিয়া এরই মধ্যে তাদের অর্থনীতির উপর পশ্চিমা নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব কমানোর জন্য নানা রকমের চেষ্টা চালাচ্ছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে আমেরিকা এবং তার মিত্ররা মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। আর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে 2018 সালে আমেরিকা ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে দেশটির তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার ঘোষণা দেয়। এক্ষেত্রে দুই দেশই মার্কিন একতরফা নিষেধাজ্ঞার শিকার এবং এইসব নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য মস্কো এবং তেহরান সর্বশেষ এই চুক্তি করল। সূত্র পার্স টুডে। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অত্যাধুনিক অস্ত্র কৌশল ব্যবহার ফিলিস্তিনি যোদ্ধাদের। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপের স্তর অভিযানে নেমেছে ইসরায়েলের সেনাবাহিনী। এই অভিযানের অংশ হিসেবে তারা উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় প্রবেশ করেছে। আর সেখানে প্রবেশ করতেই নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে নেতানিয়াহু বাহিনী। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও তাদের মিত্ররা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াই অত্যাধুনিক সামরিক কৌশল ও অস্ত্র ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর ফ্রান্স 24 এর ISW এর প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 ডিসেম্বর হামাস ও ইসরায়েলের মধ্যকার 7 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। যুদ্ধবিরতি শেষে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল, আর হামাস ও তাদের মিত্ররা সমরাস্ত্র উন্নত করেছে। গাজা উপত্যকা ইসরায়েলের গত মাসের যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা থেকে নতুন কৌশল অবলম্বন করেছে হামাস। হামাসের সবচেয়ে উল্লেখযোগ্য কৌশল পরিবর্তন একটি হলো তারা ট্যাঙ্ক বিধ্বংসী বিস্ফোরক ইইপি এর ব্যবহার বাড়িয়েছে। গত অক্টোবর ও নভেম্বর মাসেই অস্ত্র মাত্র 2 বার ব্যবহার করলেও চলতি মাসেই 5 বার ব্যবহার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। গত 2 ডিসেম্বর হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে হামাস যোদ্ধারা ট্যাঙ্ক বিধ্বংসী বিস্ফোরক ছাড়াও উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একমুখী অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে। যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহারের হামাসের জন্য কারিগরি ক্ষেত্রে বেশ বড় অগ্রগতি। বন্দীদের মুক্তির দাবিতে প্রচণ্ড চাপ, বৈঠকে নেতানিয়াহুকে গালিগালাজ করলেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে ইসরায়েলের যেসব বন্দী হিসেবে অ্যাটাক করা হয়েছে এবং আটক করা হয়েছে তাদের এখনই মুক্ত করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্য এবং স্বজনরা। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী গতকাল বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তারা এই দাবি জানিয়েছেন। বৈঠকে প্রচণ্ড রকমের হট্টগোল, চেঁচামেচি, চিৎকার হয়েছে। এমনকি বৈঠকে অংশ নিয়ে অনেকেই নেতানিয়াহুকে গালিগালাজ পর্যন্ত করেছেন। কেউ কেউ বৈঠক শুরুর পরই নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়ে বৈঠক থেকে বেরিয়ে গেছেন। বৈঠকে অংশ নিয়ে লোকজন নেতানিয়াহু সরকারের ওপর হতাশা এবং অনাস্থা প্রকাশ করেছেন। বলেছেন তাদের স্বজনদেরকে ইসরায়েল সরকার কিংবা সামরিক বাহিনী জীবিত ফিরিয়ে আনতে পারবে না। তারা আরও বলেছেন গাজা থেকে যেসব ব্যক্তিকে যুদ্ধবন্দী বিনিময়ের আওতায় জীবিত ফিরিয়ে আনা হয়েছে তা কেবল হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের কারণেই সম্ভব হয়েছে। বৈঠকে অংশ নেওয়া কেউ কেউ বলেছেন নেতানিয়াহু সরকার গাজার টানেলগুলোর উপর যে বোমাবর্ষণ করে যাচ্ছে তাতে হামাসের হাতে আটক বন্দীদের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাচ্ছে। বৈঠকে অংশ নেওয়া লোকজন সরাসরি বলেছেন এসব বন্দীর মৃত্যু হামাসের হাতে নয় বরং ইসরায়েলি বোমাবর্ষণের কারণে হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাশিয়ার কাছে পরাজয়ের বড় ঝুঁকি দেখছে ইউক্রেন। ক্ষমতাসীন ও বিরোধী দ্বন্দ্বের জেরে ইউক্রেনে অর্থ সহায়তার অনুমোদন দিতে পারছে না মার্কিন কংগ্রেস। যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তার অভাবে রাশিয়ার বিরুদ্ধে লড়াই বেশ বেকায়দায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতিতে রাশিয়ার কাছে পরাজয়ের বড় ঝুঁকি দেখছে ইউক্রেন। খবর রয়টার্সের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক বলেছেন মার্কিন সহায়তা স্থগিতর কারণে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কাছে হেরে যাওয়ার বড় ঝুঁকি তৈরি করবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে সহায়তা প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে কোনো ধরনের রাগঢাক ছাড়াই এমন মন্তব্য করলেন তিনি। অ্যান্ড্রি ইয়ারমাক বলেছেন যদি সহায়তা স্থগিত হয়ে যায় তাহলে বর্তমানে যুদ্ধক্ষেত্রে আমরা যেখানে আছি সেখানেই পড়ে থাকব। অবশ্যই এই কারণে অব্যাহতভাবে অধিকৃত অঞ্চল মুক্ত করা অসম্ভব হবে। এই যুদ্ধে হেরে যাওয়ার বড় ঝুঁকি সৃষ্টি হবে।